পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। ঠিক এই ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে আজ ভোরবেলায় পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছে আমাদের গন্তব্য রাজবাড়ির উদ্দেশ্যে। কোন রাজবাড়ি সেটা জানতে হলে তো অবশ্যই একটু ধৈর্য ধরে সঙ্গে থাকতেই হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। অনেক কিছু যেমন জানতে পারবে, পুরো জায়গাটি ঘুরে দেখাবো, ঠিক সেরকমই আমি আশা করছি এই ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। ঐতিহ্যের কথা যখন বলাই হলো তাহলে বলি, ঠিক সেই সব ঐতিহ্য আজও বহন করে চলেছে রাজপরিবার এবং রাজবাড়িগুলি। সেই রকমই রাজবাড়িগুলির মধ্যে অন্যতম কোচবিহার রাজবাড়ি। যেমন তার সৌন্দর্য তেমনই তার ইতিহাস। রাজবাড়ির একদম পাশেই রয়েছে, কিন্তু রাজবাড়ির সীমানায় প্রবেশ করিনি। সামনে থেকে দেখতে পাচ্ছি ওই তো রাজবাড়ি, কিন্তু গেট কোথায়? ওরে বাবারে, এই বিশাল আকার রাজবাড়ির সবে আমরা রয়েছি পেছন দিকে। এই রাস্তা ধরে সোজা গিয়ে চোখের সামনে প্রথমেই যেটা নজরে পড়বে দৈত্যাকার বিশাল বড় একটি রাজসিংহদ্বার। চলো তাহলে তোমাদের নিয়ে যাই রাজবাড়ির ভেতরে। এই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এছাড়াও পুরো ভিডিওর মাঝে আমি তোমাদের অবশ্যই জানাবো যে তোমরা কিভাবে এই রাজবাড়িতে এসে পৌঁছাবে, এখানকার টিকিটের মূল্য কত, সবটা। চলো রাজবাড়ির ভেতরে প্রবেশ করি এবং রাজবাড়ির সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য জেনে নিই। আজ থেকে 134 বছর আগে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের উত্তর অংশে গড়ে উঠেছিল বিশাল রাজবাড়ি, যার নাম দেওয়া হয় ভিক্টর জুবলি প্যালেস। পরে এই প্রাসাদের নাম অবশ্য লোকমুখে কোচবিহার রাজবাড়ি নামে বিশেষভাবে পরিচিতি পায়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন কোচ বংশের শাসক। এই কোচ বংশ কোচবিহারে প্রায় 500 বছর শাসন করেছিলেন। আর তোমরা আরও একটা কথা জানলে কিন্তু অবাক হয়ে যাবে, গোটা ভারতবর্ষে যখন ব্রিটিশদের শাসনের অধীনে ছিল তখন এই কোচবিহার রাজ্যটি সেই সময় একটি স্বাধীন রাজ্য ছিল এবং সেখান থেকেই এই কোচ রাজ্য বর্তমান ভারতের একটি অভিন্ন অংশ হয়ে উঠল। এই রাজবাড়িটির নকশা ভারতের অন্যান্য রাজবাড়িগুলির থেকে আলাদা। কেন বলছি? মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন পাশ্চাত্য শিল্পের অনুরাগী। এছাড়াও ব্রিটিশদের সঙ্গে তার বরাবরই সুসম্পর্ক থাকায় তিনি এই প্রাসাদটির নির্মাণ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি করিয়েছিলেন। দোতলা এই রাজবাড়িটি প্রায় 51,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। বাড়িটির উচ্চতা প্রায় 395 ফিট এবং দৈর্ঘ্য প্রায় 296 ফুট। এটা শুনে নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ পুরো জায়গাটা এবং রাজবাড়িটা লম্বা চওড়ায় কতখানি প্রশস্ত। পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু একটা বেলাও কম পড়ে যাবে যদি তোমরা খুব ভালোভাবে রাজবাড়ি ঘুরে দেখতে চাও। নিয়ে যাব তোমাদের একদম রাজবাড়ির সামনে। তবে যেতে যেতে একটি গুরুত্বপূর্ণ কথা দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে নিই। দর্শক বন্ধুরা, যদি তোমরা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকো। এই হলো আমার পরিবারের সকলে। আমরা সকলে মিলে এখন হন্তদন্ত হয়ে ছুটছি রাজবাড়ির সামনে। দূর থেকে যতই দেখি ভেতরে ঢুকবো এবং রাজবাড়ির সব কিছু ঘুরে দেখব, তার সম্বন্ধে খুঁটিনাটি আরও অনেক তথ্য জেনে নেব। এটার একটা আলাদাই কিন্তু কৌতূহল রয়েছে। এবারে বলি তোমরা কিভাবে আসবে। এই রাজবাড়িতে ঘুরতে আসতে চাইলে নিউ কোচবিহার স্টেশনে রেল স্টেশন থেকে টোটো করে বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যদি বাস ধরে আসতে পারো তাহলে তো খুব ভালো হয়। কোচবিহার বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র 2 মিনিটে পায়ে হেঁটেই তোমরা কিন্তু পৌঁছে যাবে কোচবিহার রাজবাড়ি এবং এইখানে এসেই তোমরা দেখতে পাবে রাজবাড়ির বিশাল আকার সিংহদ্বার। সিংহদ্বারের ওপরে রয়েছে কোচ রাজাদের রাজপ্রতীক। টিকিটের মূল্য জন পিছু মাত্র 25 টাকা। টিকিট কেটে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং গাড়ি নিয়ে আসলে আগেই তো দেখিয়েছি গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। এই রাজবাড়িটি বর্তমানে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভের অধীনে রয়েছে। রাজবাড়ির প্রধান দরজা দিয়ে ঢুকলেই মনের ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করবে। কেন বলছি? ওই যে রাজবাড়ি বলে কথা, এখানেই একটা সময় বসতো রাজসভা। যখন ভেতরে প্রবেশ করবে
করবে তখন এই ফিলিংসগুলো কিন্তু কাজ করবে। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই কথাগুলো কেন আমি রাজবাড়ির বাইরেই বলছি? রাজবাড়ির ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে ভেতরের পুরো ছবিটা আমি তুলে ধরছি। তোমরা আসলে অবশ্যই এইগুলো কিন্তু মিলিয়ে দেখবে। এখানে একটা সময় বসতো রাজসভা, রাজা মন্ত্রী চাকর সব কিছু নিয়ে গমগম করতো এই রাজবাড়ি। আজ অবশ্য এখানে এসে দেখতে পাবে পর্যটকদের ভিড়, হারিয়ে গেছে রাজা মন্ত্রীরা। তারপরেই যেটা দেখতে পাবে, প্রধান গম্বুজের নিচেই রয়েছে রাজসভার কক্ষ। মেঝেতে দেখতে পাবে একটা নকশা করা রাজপ্রতীক, যার অর্থ সত্যের জয় হোক। বর্তমানে এই গম্বুজের নিচে রয়েছে কোচ রাজা এবং রানীদের মানে মহারানীদের মূর্তি ও ছবি। কোচ রাজারা শিকারে যেতে প্রচণ্ড ভালোবাসতেন, তাই শিকারের বহু ছবিও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এছাড়াও এখানে বিশেষভাবে যেটা দেখতে পাবে, একটি হাতির মাথার কঙ্কাল, যেটির শিকার হয়তো এই রাজবংশেরই কেউ করেছিলেন একসময়। দোতলায় রয়েছে খেলাঘর, রাজাদের ব্যবহৃত আসবাবপত্র। এখানে রয়েছে রাজশাহী শিলমোহর, বিভিন্ন সোনা ও রূপোর পত্র। হাতিয়ারের কক্ষে রয়েছে সেই সময়ের ব্যবহার করা বিভিন্ন তীর, বর্শা, তলোয়ার, যুদ্ধের ঢাল। এছাড়াও মহারাজদের ব্যবহার করা তলোয়ার তো রয়েছে আগ্নেয়াস্ত্র, যেগুলির বেশিরভাগই আমেরিকা ও লন্ডনের বন্দুক কোম্পানি থেকে তৈরি। এই বন্দুক বা রাইফেলগুলি শিকারে ব্যবহার করা হতো একসময়। অনেক ব্রিটিশ অফিসাররা এই বাড়িতে কিন্তু একসময় আসতেন এবং এখান থেকেই জঙ্গলে যেতেন শিকার করতে। প্রত্যেকটি কক্ষ দেখে বেরিয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছি এরকম একটা নোটবুক রাখা, যেখানে তুমি তোমার মন্তব্য সুন্দরভাবে লিখে প্রকাশ করতে পারো। তাই আমার ছেলে কিন্তু তার রাজবাড়ি দেখে যে ছোট্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেটাই এখানে লিখছিল। এবারে বলি, এছাড়াও এখানে আর কি দেখতে পাবে। এছাড়াও বেশ কিছু পুরনো দেবদেবীর মূর্তি রয়েছে কোচবিহারের বিভিন্ন ঐতিহ্য, এখানকার জনবসতির ছোঁয়া। বর্তমান কোচবিহার জেলাটি অতীতে কামরূপ বংশের অন্তর্গত ছিল। তবে এখানে বলে রাখাই ভালো, এই রাজবাড়িটি এক্স্যাক্টলি কোন আদলে তৈরি হয়েছে এ নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার যে রোমান গথিক আদল, সেই আদলে তৈরি করা হয় রাজবাড়িটি বলে কেউ মনে করেন। আবার অনেকে মনে করেন বাকিংহাম প্যালেসের ধাঁচে এই প্রাসাদটি তৈরি হয়েছে। মহারানী গায়ত্রী দেবী এই রাজ পরিবারের মেয়ে ছিলেন। এই পরিবার নিয়ে নানা গল্প শুনতে পাওয়া যায় আজও। রাজপ্রাসাদের সামনেই সবুজ ঘাসের গালিচা মোড়া বাগান এবং শান্ত সরোবর, যেই সরোবরে প্রাসাদের মেঘের ছায়া ভেসে ওঠে। সন্ধেবেলায় আলোর সাজে রাজার বাড়ি দেখতে হলে দেখে যেতে পারবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এরপর যাওয়া যায় সাগর দিঘির পাড়ে। দিঘির নামকরণ যে এর বিপুল আকারের জন্য তা বলার আর অপেক্ষা রাখে না। বিকেলের আলোয় এই দিঘির ধারে অপেক্ষা করা যায় সূর্যাস্তের জন্য। শীতের সময় এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। আজকের মতন সময় শেষ। আশা করছি আজকের এই কোচবিহার রাজবাড়ি ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। প্রত্যেক দর্শক বন্ধুকে যাওয়ার আগে বলবো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ভিউ ব্লগ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি ব্লগে।